সময় যত এগিয়ে আসছে খোলস ছেড়ে বেরোতে শুরু করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। তারা ঠিক কি চায়, তাদের আসল লক্ষ্য কি? এই প্রশ্নই এখন জোর ঝড় তুলেছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে। আসুন এক একে দেখে নেওয়া যাক জামাত বাংলাদেশে ক্ষমতায় আসার পর তারা ঠিক কি করতে চলেছে। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশের জামায়াতে ইসলামীকে একটি বড় বোঝা বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। সেটি হলো তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এটি শুধু ইতিহাস নয়, স্বাধীন বাংলাদেশের কলঙ্কের ইতিহাসও বটে। আর সেই ইতিহাসকেই ধুয়ে মুছে সাফ করতে মরিয়া কৌশল নিচ্ছে জামায়াতে ইসলামী। গত ২ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এক অদ্ভুত কথা বাজারে ছেড়েছেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাম্প্রতিক সভায় আজহারুল ইসলাম বলেন, ১৯৭১-এর মহান যুদ্ধে জামাতই ছিল আসল নেতৃত্ব, আওয়ামী লীগের ভূমিকা ছিল নগণ্য। মনে রাখবেন, কথাটি বলছে এটিএম আজহারুল ইসলাম। যদিও তার বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে রংপুর অঞ্চলে গণহত্যা, ধর্ষণ, অপহরণ আর নির্যাতনের অভিযোগ ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালে তাকে মৃত্যুদণ্ড দিলেও ২০২৫ সালের মে মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায় উল্টে তাকে খালাস দেন। এরপর গত নভেম্বর মাসে তিনি জামায়াতের নায়েবে আমির নির্বাচিত হন, যা যুদ্ধাপরাধীদের পুনর্বহাল হিসেবে দেখা হচ্ছে। এটিএম আজহারুল ইসলামের এমন একটি বক্তব্য ছড়িয়ে পড়ার পরেই জোর সমালোচনা শুরু হয়েছে। ইতিহাসবিদ থেকে বুদ্ধিজীবীরা সকলেই হতবাক। অনেকেই আশঙ্কা করছেন, জামাত যদি ক্ষমতায় আসে, আগামী দিনে ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে বাংলাদেশে। এটা তার হিমশৈলের চূড়া মাত্র। ইতিহাস বলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের ছিল, যা ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে স্বাধীনতার পথ প্রশস্ত করে। জামায়াতে ইসলামী তখন পাকিস্তানের পক্ষে ছিল এবং আলবদর বাহিনীর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা অত্যাচার চালায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইতিহাস অনুসারে যুদ্ধে প্রায় ৩০ লাখ শহীদ আর ২-৩ লাখ নারীর ধর্ষণের ঘটনা ঘটে, যার জন্য পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের স্থানীয় সহযোগীরা দায়ী। আর এই কলঙ্ক মুছে ফেলতেই মুক্তিযুদ্ধের মিত্রশক্তি ভারত ও আওয়ামী লীগের ইতিহাস শেষ করতে কুঠার বসাতে চলেছে তারা। নির্বাচনের আগে সেই বয়ান বিভিন্ন স্তরে বাজারে বিলি করা হচ্ছে, যেমনটি করছেন জামাতপন্থী আইনজীবী এস.এম. শাহরিয়ার কবির। ৭৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। ৭৪ সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। ২২,০০০ জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হয়। সিরাজ শিকদার কোথায় এই বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা, আবার বলতে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো ৭৫ সালে ২৪শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না। কারণ সেই লোক এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে, সেই জন্যে আমাদের ৩৬শে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয়। জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল দাবি করছেন, মুক্তিযুদ্ধে তাদের অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু জামাতের আমির শফিকুর রহমান এতদিন কি বলে এসেছেন? মুক্তিযুদ্ধে জামায়াতের কি ভূমিকা ছিল, কেনই বা তারা মুক্তিযুদ্ধের? জামাতের ডিগবাজি দেশের মানুষ বহুবার দেখেছেন। জামাত সামান্য ক্ষমতা পেলেই কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও দেখেছেন দেশের সাধারণ জনগণ। তাই কখনো পিআর পদ্ধতিতে নির্বাচন, কখনো বা বিএনপির সঙ্গে আপোষ সমঝোতার নাটক করে নির্বাচনের আগে প্রশাসনকে পুরোপুরি কবজা করতে চাইছে জামাত। আর ক্ষমতালোধী বৃদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস সেই নীল নকশায় কাজ করে চলেছেন। জামাত ভালো করেই জানে, ঠিকঠাক নির্বাচন হলে ১০% বেশি তারা ভোট পাবে না। তাই তারা কখনো হিন্দুদের হিতৈষী সেজে, কখনো মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষমা চাওয়ার নাটক করে, কখনো বা পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্ল্যাকমেল করে ক্ষমতা দখল করতে চাইছে। মনে আছে তো, শফিকুর সাহেবের ক্ষমা চাওয়ার পর জামাতের নায়েবে আমির সাফ বলেছিলেন, এটা দলীয় সিদ্ধান্ত নয়। ৭১কে নিয়ে বারবারই অত স্পেসিফাই করারও তো এখানে এত বিষয়টা এমন কেন হতে পারে? এটা আমাদের দলীয় বক্তব্য না হলেও, এটা আমাদের দলীয় বক্তব্য না হলেও, এটা আমাদের দলীয় বক্তব্য না হলেও, এটা আমাদের দলীয় বক্তব্য না হলেও
যেহেতু এটা আমির জামাত বলেছেন, আমরা ওনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি না। ডক্টর ইউনূস ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন। জামাত পুরোপুরি ক্ষমতা দখল করতে প্রশাসনকে পকেটে পোড়ার চেষ্টা চালাচ্ছে। এমনকি প্রশাসনিক স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অতি সম্প্রতি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ আর পাকিস্তানি সেনাবাহিনীর পরিবর্তে দখলদার বাহিনী লেখা নিয়ে নানা পরিসরে সমালোচনা চলছে। আপাতদৃষ্টিতে এই ঘটনাগুলি আজ সাধারণ মনে হলেও ভবিষ্যতে বড় অঘটনের ইঙ্গিত বয়ে আনছে। তবে জামাতের লক্ষ্য কি শুধুমাত্র আটকে রয়েছে বাংলাদেশের ইতিহাস বদলানো আর ক্ষমতা কায়েমের মধ্যেই, নাকি কোনো মনোবাসনা রয়েছে? যতক্ষণ না পর্যন্ত আমরা এই 7 সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যেই বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসির মাধ্যমে। অর্থাৎ দেশটাকে যুদ্ধের দোরগোড়ায় ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। ভাবছেন কোনো এক বৃহৎ শক্তি তাদের পাশে দাঁড়াবে আর ৭১-এর প্রতিহিংসা সম্পূর্ণ হবে। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।